একটা ছায়া নীরবে এগিয়ে আসছে। পায়ের আওয়াজ নেই, কিন্তু প্রভাব বিস্তৃত চারপাশে। এই ছায়ার নাম পিআর, সমানুপাতিক বা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি। তবে প্রশ্ন হলো, এটি কি গণতন্ত্রের পরবর্তী ধাপ, নাকি নতুন রাজনৈতিক ব্ল্যাক হোল? একটা দলের দাবি এটি ভবিষ্যতের পথ, আরেক দলের শঙ্কা এর আড়ালে লুকিয়ে আছে এক গভীর ফাঁদ। কিন্তু কি এমন আছে এই পদ্ধতিতে যার নাম শুনে রাজনৈতিক টেবিলে নড়ে উঠেছে চেয়ারগুলো? দর্শক, আজকের ভিডিওটা কেন দেখবেন, চলুন জেনে নেই। 1. কি এই পিআর নির্বাচন বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি? 2. প্রচলিত পদ্ধতির সাথে পার্থক্যটা কি? 3. বিএনপি এবং অন্যান্য দলের অবস্থান কি? 4. এই পদ্ধতির বাস্তবায়নে কারা লাভবান হতে পারে? দর্শক বন্ধুরা, ভিডিওর একবারে শেষে এমন একটি তথ্য রয়েছে যা জানলে আপনি নিজেই চিন্তা করবেন এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত। সুতরাং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। দর্শক, চলুন বিশ্লেষণে যাই। 28 জুন ঢাকার সেগুনবাগিচায় জাতীয় মাতৃভাষা ইনস্টিটিউট একটি স্মারক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতির কথা যারা বলছেন তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচন বিলম্বিত করা অথবা একেবারে না করা। এই বক্তব্য অদৃশ্য কিছু পরিকল্পনার ইঙ্গিত দেয়। অথচ অপরদিকে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টির মতো দলগুলো এই পদ্ধতিকে বলছে সমান সুযোগের গ্যারান্টি। তবে এই পিআর পদ্ধতি আসলে কি? সংক্ষেপে এটিকে সংখ্যানুপাতিক বা পিআর নির্বাচন বলে। এই পদ্ধতিতে ভোট গণনা হয় দলীয়ভাবে। আপনি কার জন্য ভোট দিচ্ছেন সেটা একটি রাজনৈতিক দলের জন্য। সে দল যত শতাংশ ভোট পাবে সংসদে তত শতাংশ আসন তাদের হয়ে যাবে। উদাহরণস্বরূপ যদি বলি, একটি দল যদি 10% ভোট পায় তারা পাবে 30টি আসন, কারণ 300 আসনের 10%। তাহলে জনপ্রতিনিধি কে হবেন? প্রতিটি দল আগেই জমা দেবে একটি তালিকা। ভোটের পর সেই তালিকা অনুযায়ী দল থেকে এমপিরা হবেন নির্বাচিত। এখানেই বিএনপির আপত্তি। তাদের মতে জনগণ জানবেই না কে তার প্রতিনিধি। ভোটার নির্বাচিত প্রতিনিধির মধ্যকার সরাসরি সম্পর্ক থাকবে না। বাংলাদেশে প্রচলিত ব্যবস্থা হলো প্রতি আসনে সরাসরি ভোট। ভোটার জানে কে দাঁড়িয়েছে, কে তার এলাকার প্রতিনিধি হতে চায়। কিন্তু এই পদ্ধতিতে ধরে নিন এক প্রার্থী মাত্র 25% ভোট পেয়েও এমপি হয়ে যান, অন্যদিকে 3 জন প্রার্থী মিলে 75% ভোট পেলেও সংসদে সুযোগ পেলেন না। এইভাবে মাত্র 25% ভোটে সরকার গঠন সম্ভব। সেখানেই প্রশ্ন ওঠে, গণতন্ত্র কি সংখ্যার ভিত্তিতে নাকি প্রতিনিধিত্বের ভিত্তিতে? দর্শক, নির্বাচন বিশ্লেষকরা বলছেন পিআর পদ্ধতিতে একটি ভোটও হারিয়ে যায় না, ফলে ছোট দলগুলো সংসদে জায়গা পায়। তবে বড় দলগুলোর জন্য এটা হতে পারে শক্তি ভাগাভাগির ভয়। তবে বিএনপির শঙ্কা অন্যখানে। সালাউদ্দিন আহমেদ সরাসরি বলেছেন, যারা এই পদ্ধতির কথা তুলছে তারা চায় সময় ক্ষেপণ, জাতীয় নির্বাচন যাতে বিলম্ব হয় বা একেবারেই না হয়। তার কথায় আছে অনির্বাচিত সরকার ও চিরস্থায়ী সংস্কারের ইঙ্গিত। এটা তো বাইবেল নয়, 10 থেকে 20 বছর পর পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। তার মানে অন্তর্বর্তী সরকার সংবিধানে এমন কিছু ঢুকাতে চাইছে যা ভবিষ্যতের হাত বেঁধে দিতে পারে। এবার আসি আসল চমকের কথায়, যা শুরুতে আপনাকে বলেছিলাম, ভিডিওর শেষে জানাবো। 2025 সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের গোপন খসড়ায় একটা প্রস্তাব ছিল। সেটা হলো সংসদের 50% আসন রাখা হবে পিআর পদ্ধতিতে আর বাকি 50% সরাসরি ভোটে। মানে একটি মিশ্র নির্বাচন ব্যবস্থা আসতে পারে, যেটি অর্ধেক প্রত্যক্ষ এবং বাকি অর্ধেক পরোক্ষ। এটা কি দ্বৈত নিয়ন্ত্রণের প্রস্তুতি নাকি ভবিষ্যতের সরকারের স্থিতিশীলতার মডেল? দর্শক বন্ধু, আপনি কি চান জনগণের সরাসরি প্রতিনিধি নাকি একটি দলভিত্তিক প্রতিনিধি যাকে আপনি হয়তো চিনেনই না? সংবিধানের সংস্কার কি জনগণের ইচ্ছায় হবে নাকি গোপন গেম প্ল্যান অনুযায়ী?
কমেন্টে জানান পিআর পদ্ধতি আসা উচিত কি না। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, ভোটের এই নতুন ছক সবাই জানুক। ফলো বা সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী চমক আর মিস না হয়। এটা শুধুই ভোটের পদ্ধতির বিতর্ক নয়, এটা ভবিষ্যতের রাষ্ট্র ক্ষমতা কার হবে বা ভবিষ্যতের রাষ্ট্র ক্ষমতা কার হাতে যাবে তার কৌশল। আপনি জানেন না আপনার ভোটের গন্তব্যটা এবার কোথায় যাচ্ছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।